দেখেন, তারেক রহমান সরকারকে যারা যারা আপনার সেফ এক্সিট বলেন, তারেক রহমান যে বলেছিল আমার দেশে যাওয়ার জন্য আমার একার উপর নির্ভর করে না, এগুলো সব বিশ্লেষণ করলে আসলে ভারত ছাড়া অন্য কারো নাম আসে না। কারণ ভারত তো অনেক ধরনের সমস্যা করতে পারে, একটা দুটো না, কিন্তু ভারত আবার যে কোনো কারণেই হোক ইয়ে করছে তারেক রহমানকে আপনার এখন পর্যন্ত বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছে। ফলে তারেক রহমানকে তারা পর্যবেক্ষণ করছে, কিন্তু সমস্যা করলে তো আসলে ভারতের পক্ষে আপনার সমস্যার কোনো বাংলাদেশের জন্য যদি ভারত সমস্যা করতে চায়, কয়টার নাম বলবো আপনার, এটা তো কোনো সংখ্যা নাই তো। কিন্তু ভারত এগুলা করলে হয় কি, হয়তো তারা একটা পরাশক্তি হিসাবে বা আঞ্চলিক শক্তি হিসাবে তারা যেহেতু আবির্ভূত হতে চায়, তারা সেই সব ছোটখাটো কাজে কিছু করতে চায় না। তার মানে এই নয় যে ভারতের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া চূড়ান্ত ভাবে থাকবে না, তবে এগুলা দেখার জন্য আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখেন, তারেক রহমান সরকারকে যারা যারা আপনার সেফ এক্সিট বলেন, কিংবা আপনার তারেক রহমানের সরকার আপনার যদি যেটা আমরা দেখছি যে এখন পর্যন্ত তার প্রোটেকশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে, বাণিজ্য চুক্তি করলো এবং পরপর কিন্তু আবার বোয়িং কিনে ফেললো। তারেক রহমানের একমাত্র আপনার ফার্স্ট অ্যাক্টিভ কাজ ছিল এই সরকারের একটাই, ওই যে বোয়িং কেনা, এছাড়া আর কোনো কার্যক্রমে আমি কিন্তু কোনো ধরনের আপনার কেনা হচ্ছিল যখন দেশের শিশুরা সব হামে মারা যাচ্ছে প্রতিদিন, শত শত শিশু হামে যখন মারা গিয়েছে, তাদের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা হয়নি, তাদের ভ্যাকসিনের ব্যবস্থা হয়নি, তাদের জন্য বিশেষায়িত কোনো হসপিটাল, টেম্পোরারি কোনো হসপিটাল তৈরি করা হয়নি, যেটা আমরা কোভিডে দেখেছিলাম। কিন্তু তখন 45,000 কোটি টাকা দিয়ে, যেটা পূর্ব মূল্য ছিল 35,000 কোটি টাকা, আরো 10,000 কোটি টাকা বেশি দিয়ে বোয়িং কেনা হয়েছে, যেটা আদৌ কোনো প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশে নাই। সেই কাজটা সে সবচেয়ে স্পিডে করেছে, আসার 1 সপ্তাহ কি 10 দিনের মাথায় করে ফেলেছে। এরপরে আমরা তারেক বাণিজ্য চুক্তির বাণিজ্য চুক্তিরা এরপরে কিন্তু আমরা তারেক রহমানের আপনার অভ্যন্তরীণ কাজ বলুন বা পররাষ্ট্রনীতির কাজ বলুন, কিছু আমরা দেখিনি। এখন ইন থিওরি, তত্ত্বগতভাবে আপনার বাণিজ্য চুক্তি যত তারেক রহমান আপনার কার্যকর করবে, তত কিন্তু এটা সবচেয়ে বেশি আপনার ইনফ্লুয়েন্স করবে চীনকে, অর্থাৎ তত চীন তারেক রহমানের সরকারের প্রতি অসন্তুষ্ট হবে। এখানে ভারত কিন্তু ফ্যাক্টর না। ফলে বর্তমানে ওই জিনিসটা বাংলাদেশে যারা জঙ্গি মৌলবাদী প্রফেসর শাহিদুজ্জামানের মতো লোকজন আছে, ওরা আপনার আরেকটা কল্পনা বিলাস শুরু করেছে যে বাংলাদেশ চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে এক হয়ে ভারতকে শিক্ষা দিবে, ওদের কাজই হলো ভারতকে শিক্ষা দেয়া। কিন্তু আপনার বাস্তবতা হলো বাণিজ্য চুক্তি যত বেশি তারেক রহমান কার্যকর করবে, তত বেশি চীন কিন্তু অসন্তুষ্ট হবে। তো এই অবস্থায় চীন তারেক রহমানকে কি ধরনের ট্রিটমেন্ট দেয়, সেটা আর কি দেখার একটা বিষয়। আমরা সেটা অচিরেই দেখতে পাবো, এবং তারেক রহমান চীন থেকে কি নিয়ে ফিরে আসলেন সেটা সে দিতে যাচ্ছে। এই কারণেই যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক কিছু দিয়েছেন এবং অনেক কিছু দেওয়ার ফলে চীন গোস্বা করেছে, অভিমান করেছে, সেই অভিমান ভাঙাতেই তার চীনের এই সফর, এবং সেখানে সে চীনকে দিতে যাচ্ছে, মানে বাংলাদেশে বিনিয়োগ করবার আহ্বান জানাচ্ছে। হ্যাঁ, মানে দুই দেশকে দিয়ে থুয়ে হলেও, দেশের সর্বাংশ দিয়ে হলেও তারেক রহমানের ক্ষমতা যেন পাকাপোক্ত থাকে, সেটাই হচ্ছে তার মেইন কনসার্ন। বাংলাদেশের মানুষের তাতে কিছু যায় আসলো কিনা, কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা নিয়ে ওনার ভাববার মানে কোনো সুযোগ নেই, সময়ও নেই। বিষয়টা যেটা আপনার কথার সাথে আমি যেটা যোগ করতে চাই, সেটা হলো আপনার চীনকে যদি দিতে চায়, এখানে আসলে মূল প্রতিদ্বন্দ্বী হলো চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, আপনার যত লেনদেনের বিষয় আসুক, টেনশন কিন্তু কমানোর সুযোগটা খুব কমে গেছে আগেই চুক্তিটা করে ফেলাতে। এবং এই চুক্তি খুব সম্ভবত আমার এখন মনে হয় যে তারেক রহমানই ইউনূসকে দিয়ে করিয়েছে। কারণ হলো যে তারেক রহমানের তো রাজনীতি আছে, ইউনূসের কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি নেই। ফলে বলেছে যে তোমার তো মানুষের কাছে তুমি কোনোভাবে জবাবদিহিতা করতে হবে না, তুমি চুক্তিটা করো, আমি দেখব। এখন আমার সব মিলে চিন্তা করলে এটাই মনে হয় যে আমরা ইউনূসকে দোষ দিলেও, এটা যে খলিল তো বলেছেই যে এটা বিএনপি জামাত
সবাই একজোট হয়ে করেছে, কিন্তু ওরাই মানে ইলেকশনের একদম আগে আগে এই যে কাজটা করেছে, এইটা মানে এখন সবকিছু বিবেচনা করলে যুক্তিতে এটাই বলে যে তারেক রহমানই জোর করে ইউনূসের হাত দিয়ে করিয়েছে, যাতে তারেক রহমান আপনার বেঁচে যেতে পারে, যে মানে দায়টা এই থেকে বিঘ্নে রাজনীতিটা করতে পারে, হ্যাঁ, তাকে যেন আবার জনগণ- প্রোটেকশনটা পায়। তারেক রহমানকে রুমা দেখেন, তারেক রহমানকে কে পলিটিক্যাল প্রোটেকশন বাংলাদেশে দিতে পারে? একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি এখন আওয়ামী লীগের সাথে সে রাজনৈতিক সমঝোতা করবে না, তাহলে এরপরের প্রোটেকশন সে খুঁজছে কোথায়? আমরা এখন দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে। এই সমীকরণ আপনি যদি মিলান, তাহলে চীনের সাথে তারেক রহমানের সরকারের যে সম্পর্ক উন্নয়ন করা, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। এবং কিভাবে তারেক রহমান এটা করবে সেটা আর কি এখন আমরা অবজার্ভ করব। হ্যাঁ, সেটা সামনে আমরা আরো দেখবো। মাত্র কদিন হলো, মার্চ এপ্রিল, এই জন্য 4 মাস হলো সরকারের, বাট 4 মাসেই যা কিছু দেখিয়েছে, 4 মাসে আমাদের ধর্ষণের একদম পূর্বের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে বাংলাদেশ, এবং ধর্ষণ করে করে শিশু মৃত্যু, এবং সেগুলো এমন কোনো ইনিশিয়েটিভ আমরা নিতে দেখিনি সরকারের পক্ষ থেকে যে যার কারণে এটা বন্ধ হবে। এটা বন্ধ হয়নি। কদিন আগে একটি মাদ্রাসায় তো এই সপ্তাহে একটা মাদ্রাসার খবর পেলাম, মাদ্রাসায় 42 জন ছাত্রী, 42 জনই ধর্ষিত। এ ধরনের ঘটনা। আবার বলাৎকারের যে ঘটনা, সেটা ক্রমশ বাড়ছে, এটা কমার কোনো সম্ভাবনা নেই। আরেকটা জিনিস নিয়ে খুব বাজে কাজ হচ্ছে, যেটা আমি আসলে এডুকেশনের সাথে দীর্ঘদিন কাজ করেছি বলে আমি জানি, সেটা হচ্ছে টোটাল কারিকুলাম চেঞ্জ করে যে কন্টেন্ট গুলো দেয়া হচ্ছে, হাদির মতো একজন কুৎসিত মানুষ, একজন অশালীন মানুষ, এবং যাকে আমরা এর আগে তার কোনো ব্যাকগ্রাউন্ডও নেই, তার জীবনী বা তাকে নিয়ে আপনার একটা কন্টেন্ট তৈরি করা হয়েছে, যেটা 5ম শ্রেণীতে পড়ানো হবে। মানে হাদির যদি আমরা জীবন দর্শন দেখি, সেই জীবন দর্শন যদি আপনার কন্টেন্ট হিসেবে বাচ্চাদেরকে পড়ানো হয়, তাহলে অশালীন গালাগাল খুনাখুনি ছাড়া তো আমি বাচ্চাদেরকে আর কিছু দিচ্ছি না। যেখানে আমি ধরেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছি, সেখানে দেখছি যে বি কাইন্ড টু আদার্স অলওয়েজ, রাইট? বাচ্চাদের থেকে একদম শিশুদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত এই বার্তাটাই দেয়া হয়, একদম কানে মগজে ঢুকিয়ে দেওয়া হয়, অন্যের প্রতি দয়া প্রদর্শন করো, দয়ালু হও, সফট হও। তারপর আর সেখানে ঠিক অপোজিট একটা ক্যারেক্টার হচ্ছে হাদি। তো এই হচ্ছে তার এডুকেশন। বাট আমরা আজকে আসলে পররাষ্ট্র বিষয় নিয়ে থাকবো। আমরা সর্বশেষ যেটা মনে হয়, ধরেন এই যে নির্বাচনে তারেক রহমানের জয়লাভ, বা তারেক রহমান যখন বাংলাদেশে গেলেন 17 বছর পরে, যাবার আগে তার মায়ের মৃত্যুর পরেও কিন্তু সে যেতে পারেননি। তখন তিনি বলছিলেন যে ওনারা যদি অসুস্থতা বলছিলেন সেটাকে, কিন্তু আমরা তো অনুমান করছি যে সে যে বাংলাদেশে যাবে, এটা তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। জি, উনি খোলাসা করেন নাই যে কার সিদ্ধান্তের উপর ওনার বাংলাদেশে যাওয়া বা অবস্থান করাটা মানে ডিপেন্ড করছে। এবং তাহলে এখন যে তিনি বাংলাদেশে থাকছেন, তাহলে নিশ্চয়ই ওই যে শক্তির কথা তিনি বলেছেন, যে পাওয়ার, তাদের কারণেই তিনি আছেন, তাদের ইচ্ছে দিয়েই তিনি আছেন। আবার তাদের যেদিন ইচ্ছে থাকবে না, সেদিন তারেক রহমানকে তুলে নিয়ে যাওয়া হবে। আমি কি ঠিক বলেছি? তারেক রহমান মানে যাদেরকে ইন্ডিকেট করেছেন যে যার উপর বাংলাদেশে যাওয়া তার নির্ভর করে, এটা কিন্তু আপনি বিশ্লেষণ করলে ভারতকেই পাই, অন্যগুলোকে আমার মনে হয় না। কারণ তারেক রহমান যখন ঢাকায় গেছে তার মায়ের দাফনের সময় দেখবেন যে যেই রাষ্ট্রটা সবচেয়ে বেশি আপনার শুভকামনা বলুন, উষ্ণতা বলুন, বন্ধুত্বের হাত বলুন বাড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু ভারত। অন্য কোনো দেশ, সেখানে কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, কাউকে কিন্তু খালেদা জিয়ার দাফনে এমন হয়তো ছিল রাষ্ট্রদূত ছিল। ভারত কিন্তু একেবারে তারেক রহমানের শপথের সময় তাদের স্পিকারকে পাঠালো, তারপরে আপনার তারেক রহমানের আম্মার দাফনের সময় তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠালো। ফলে আপনি যদি এই সবগুলো বিশ্লেষণ করেন, তারেক রহমান যে বলেছিল আমার দেশে যাওয়ার জন্য আমার একার উপর নির্ভর করে না, এগুলো সব বিশ্লেষণ করলে আসলে ভারত ছাড়া অন্য কারো নাম আসে না। কারণ চুক্তি করে তো অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা এক ধরনের সমীকরণ প্রতিষ্ঠা করেছে। আবার আরো বলতে পারে না, তারও আগে, অর্থাৎ 2024-এর যে জঙ্গি কোয়ালিশন, সেইখানে তো তারেক রহমান ছিলেন সবচেয়ে বেশি শক্তির যোগান দিয়েছিলেন। তখন থেকে কিন্তু যেহেতু এই জঙ্গি কোয়ালিশনের একটা পার্টনার ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের কিন্তু আগে থেকেই আপনার একটা সমীকরণ হয়ে গেছে, তারা একটা অ্যালাইন্ড। আপনি দেখেন,
কিন্তু যুক্তরাষ্ট্রকে আপনি এত কিছু দিচ্ছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে একটার পর একটা কিন্তু ব্যারিয়ার তৈরি করে যাচ্ছে। আপনাকে এখন কিন্তু বন্ড দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে আসতে হবে। এটা শুধুমাত্র টাকা পয়সার বিষয় না, এটা কিন্তু অসম্মানজনক, ভীষণভাবে অসম্মানজনক। আপনি জানেন যে স্টুডেন্ট ভিসা বন্ধ ছিল, আবার চালু হলো, সেটা কিন্তু কম্পারেটিভলি কম। তো মানে মার্কিন যুক্তরাষ্ট্র কি দিচ্ছে, তার মানে কি তারেকরে আসলে কতটা মানে গুরুত্ব দিচ্ছে, বা আপনি যদি এভাবে বলেন যে সবাই শুধু নিচ্ছে তারেক রহমানকে ব্যবহার করে, কিছু তো দিচ্ছে না, মানে খুশি হয়েও তো দিচ্ছে না। এই জিনিসটা খুবই একটা বড় সাবজেক্ট আপনি ওপেন করেছেন। খুবই ইম্পর্টেন্ট ইস্যু, আমাদের আসলে দীর্ঘ এটা নিয়ে আলোচনা করা দরকার। আপনার এই জন্যই মার্কিনীরা দেশে দেশে জঙ্গিবাদটাকে জিয়ে রাখে। জঙ্গিবাদের মাধ্যমে যদি আপনি কোনো কিছু অর্জন করতে চান, আপনি এক ঢিলে 2-3 পাখি মারতে পারেন, অর্থাৎ আপনি একটা ঢিল মারবেন 3টা পাখি পাবেন। এটা কিন্তু অন্য কোনো এজেন্সির সাথে, অর্থাৎ অন্য কোনো শক্তির সাথে আপনি কোনো ধরনের সন্ধি করতে গেলে এক ঢিলে আপনি 3টা পাখি পাবেন না, আপনি একটা পাখি পাবেন। আর আপনি জঙ্গিদের সাথে বন্দোবস্ত করেন, তাহলে আপনি যেটা বললেন যে একদিক থেকে তারা কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রী বলুন, মানুষের ভিসা বলুন, সব বন্ধ করে দিয়েছে। কারণ যেই দেশে জঙ্গিবাদ আছে, যেই দেশে এখন তো বাংলাদেশে, এটা আমরা আওয়ামী লীগের লোকজন লজ্জায় হয়তো বলি না, কিন্তু বাস্তবতা হলো 2024-এর জঙ্গি উত্থানের পর আমরা যেটা দেখলাম, শুধু বাংলাদেশে যে পরিমাণ জঙ্গি আছে, এরা যদি সত্যিকারে বাংলাদেশের জামাত এবং পাকিস্তানের হাতে পড়ে, তার সাথে যদি তুরস্ক যেভাবে এখন আসছে এবং আফগানিস্তান যুক্ত হয়, শুধু বাংলাদেশি জঙ্গিদের দিয়ে পুরো পৃথিবীকে ডিস্টেবিলাইজ করে দিতে পারে। এই পরিমাণ জঙ্গি বাংলাদেশের হাতে আছে। আপনার 500 জঙ্গি হলে তারা ভারতকে অস্থির করে ফেলতে পারে। 10টা জঙ্গি ভারতে দেখবেন যে মুম্বাইতে যে হোটেলে ঢুকে, মনে আছে 2005 বা 2007 সালে কয়জন জঙ্গি একটা শহরকে একেবারে আপনার একটা দিনের জন্য পুরো একটা দেশকে আপনার ইয়ে করে ফেলেছে না। জঙ্গিবাদের এই শক্তিটা জঙ্গিরা জানে। এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশে বর্তমানে যেই পরিমাণ জঙ্গি আছে এবং যেই পরিমাণ জঙ্গি প্রতিদিন নাটছাট হচ্ছে, তারা পরিপুষ্ট হচ্ছে, আপনার রাষ্ট্রের আপনার আনুকূল্য পাচ্ছে, সারা পৃথিবীকে আপনার ডিস্টেবিলাইজ করার জন্য শুধু বাংলাদেশি জঙ্গিরাই এখন যথেষ্ট। আপনার কেউ হয়তো আমার কথাটাকে আতিশয্য হিসাবে নিবে, কিন্তু এটা কিন্তু গভীর সত্য কথা, এবং এই ব্যাপারে যারা জানে, যারা বোঝে, চিন্তা ভাবনা করে, তারা বুঝতে পারবে। সেটা আপনি যেটা মুম্বাইয়ের কথা বলছিলেন, মাত্র কয়েকজন, কয়েকজন, 10-12 জন, 10-12 জন। তাহলে দেখেন, এই অবস্থা যখন আপনার দেশের, আপনার থেকে সে যেটা চায়, মনে করেন যা যা চায় সবই নিবে, বিপরীতে হয়তো আপনাকে শুধু প্রোটেকশনটা দিবে, আপনাকে আর কিছু দিবে না। না, সে প্রোটেকশনটাও দেখেন, সে প্রোটেকশনটা একটু মানুষের আসলে আমাদের যারা দেখছেন তাদের এটা বুঝতে হবে। ধরেন আপনি তারেক রহমানের কাছ থেকে আপনি বিপুল মানে অর্থনৈতিক যে এই মুহূর্তে তো ভারসাম্যহীন, আপনার বাণিজ্য চুক্তির মাধ্যমে সবকিছু আপনি নিচ্ছেন বাংলাদেশ থেকে, রাইট? তো বাংলাদেশ থেকে সবকিছু নেওয়ার পরেও আপনি তারেক রহমানকে দেশের মানুষের কাছে একটা পজিটিভ ইমেজ তৈরি করবার জন্য কিন্তু কিছু দিচ্ছেন না, যাতে তারেক রহমান বলতে পারে যে এই দেখো আমি দিচ্ছি, আমিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই বিষয়গুলো আনছি। সেই মুখটা কিন্তু নাই। দেশের মানুষ তারেক রহমানের প্রতি ভীষণ ক্ষুব্ধ মাত্র এই কয়দিনেই। আপনার মানে বাণিজ্য চুক্তিটাই যথেষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কোন চোখে তারেক রহমানকে দেখছে? সে কিন্তু একদিকে তারেক রহমানের কাছ থেকে সবকিছু নিচ্ছে, তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ থেকে শুষে নিচ্ছে, পাশাপাশি তারেক রহমান যেন জনপ্রিয় না হতে পারে বা অথবা জনপ্রিয়তা হারায়, সেই ধরনের কলাকৌশলও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আসলে দেখছি আমরা করছে। দেখুন, তারেক রহমান সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ স্টাডি আছে। আমাদের নিশ্চয় স্মরণ আছে যেসব কাগজপত্র বেরিয়েছিল আপনার ওই যে উইকিলিক্স এর মাধ্যমে, সেখানে কিন্তু তারা তারেক রহমান যে একটা সন্ত্রাস বান্ধব মানুষ, জঙ্গি বান্ধব মানুষ, এবং জঙ্গিদের তিনি পৃষ্ঠপোষকতা দেন, এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই তারেক রহমানকে কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা বা প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেটা তুলেছে বলে আমরা কিন্তু শুনি নাই। না, সেটাই।
এখানে রুমা, এই ইস্যুটা আপনি তুলেছেন, এত বড় একটা গভীর ইস্যু। সংক্ষেপে যেটা বলতে হয়, আমাদের সময় প্রায় হ্যাঁ, শেষ, তো সংক্ষেপে যেটা বলতে হয় জানেন, এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দেশে দেশে জঙ্গিদের তারা জিয়ে রাখে, কারণ জঙ্গিদের মাধ্যমে কাজ উদ্ধার করা যায়, জঙ্গিদের বেশি কিছু দিতে হয় না। এখন বাংলাদেশ ধ্বংস হচ্ছে এটা আমরা বুঝতেছি, তারেক রহমানের যে কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনাদের 24-এর জঙ্গি কোয়ালিশনের যারা সমর্থক, ওরা তো আসলে আর কিছু চায় না, ওরা চায় যে তারেক রহমানের সরকার থাকুক। এটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করবে। বাংলাদেশের সাধারণ মানুষের উন্নতি অনুন্নতি এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন না, কোথাও কিন্তু কনসার্ন মার্কিন যুক্তরাষ্ট্র দেখায় নাই, আনলেস সেই দেশগুলোতে জঙ্গি নাই। যেমন আপনার জাপান, দক্ষিণ কোরিয়া, এই দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সহায়তা করেছে, কিংবা পশ্চিম ইউরোপের দেশগুলোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা সহায়তা করে, তারা অর্থনৈতিকভাবে এই দেশগুলোকে স্বনির্ভর করেছে। এইটা কিন্তু দেখবেন যে কোনো মুসলিম দেশকে তারা করে নাই, কারণ ওখানে কিন্তু ওরা জানে মুসলিম দেশে সেটা তাদের করার দরকার নেই, কারণ আইডিওলজিক্যালি কিন্তু দুটো ভিন্ন। অর্থাৎ আপনার তারেক রহমান বা 24-এর জঙ্গি কোয়ালিশন আর মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আইডিওলজিক্যালি এনিমিস। আইডিওলজিক্যালি বরঞ্চ এলাই হলাম আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগ। আপনি যদি ভ্যালু বেসড দেখেন, অর্থাৎ আইডিওলজি আরেকটা কি বাংলা, আদর্শ বেসড যদি দেখেন, আদর্শের ভিত্তিতে কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার এলাই, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ধর্মনিরপেক্ষতা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অন্তত অভ্যন্তরীণভাবে সেগুলোতে বিশ্বাস করে। আমাদের দুর্ভাগ্য যে আমরা এগুলো কাজে লাগাতে পারি নাই, কারণ আমাদেরও অনেক ত্রুটি ছিল। কিন্তু আলটিমেটলি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে, আপনার কথা থেকে যেটা আমি আপনার কথাটাকেই ট্রান্সলেট করছি, যে বাংলাদেশের লং লাস্টিং আপনার এন্ডিউরিং রিলেশনশিপ গড়তে হইলে, স্বার্থ উদ্ধার হোয়াট এভার, এইটা আওয়ামী লীগ ছাড়া যে কোনো উপায় নাই, এটা কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিহেভিয়ার থেকেও কিন্তু আপনি এক্সপ্লেইন করতে পারেন, যেটা আপনি আসলে বলেছেন। জি জি, আমরা একদম শেষ পর্যায়ে আসছি। আপনার আসলে আর যদি কিছু বলবার থাকে আপনি হারুন ভাই বলতে পারেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, ইলেকশনটাকে ওরা খুব হাইলাইট করতেছে। আপনার হুমায়ুন কবিরের কথায় দেখলাম, ইউনুস যে আরেকটা বাটপার রেখে গেছে আশিক, ওর কথায় দেখলাম 2-3 দিন আগে, ওরা এখন দেখাচ্ছে যে আমরা ইলেকশন করে এসেছি। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগকে ওই জায়গাটা সারা পৃথিবীকে বলতে হবে। এই যে ইলেকশনটা ওরা করেছে বাংলাদেশে, এটা ছিল সেকেন্ড ওয়ার্স্ট ইলেকশন। ওয়ার্স্ট ইলেকশন ছিল খালেদা জিয়া যেটা করেছিলেন 15 ফেব্রুয়ারি 1996 সালের 1996 সালে, 25 ফেব্রুয়ারি বা 15 ফেব্রুয়ারি, আমি 15 ফেব্রুয়ারি। তারপরে বাংলাদেশের সবচেয়ে খারাপ নির্বাচন ছিল এই যে ইউনুস যেটা করলো। আমি এখানে ব্যাখ্যা করছি না, কিন্তু এই জিনিসটা সম্পর্কে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে, সবাইকে বুঝাতে হবে। এটা মানুষকে বাদ দিয়ে ইলেকশন করছেন, এর চেয়ে বড় কিছু নাই। বাংলাদেশের নির্বাচনে ভোট দিতে দেননি, এক্স্যাক্টলি এই জিনিসটাকে লুকিয়ে ওরা এখন ইলেকশন করছে। অর্ধেক মানুষকে বাদ দিয়ে আপনি নির্বাচন করেছেন, সেই নির্বাচনের ভোটও হয়ে গেছে আগের দিন। জি, এইরকম একটা ইলেকশনকে ওরা এখন গ্লোরিফাই করছে। এই জিনিসটা আমরা আর কি সারা পৃথিবীতে যাতে তুলে ধরি, এটা খুবই দরকার। ওরা এটাকে এখন মনে করছে অনেক কিছু, কিন্তু সত্যি আমাদের তো আসলে দেখেন, আমাদের সুবিধাটা কি রুমা, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমাদের কোনো মিথ্যা কথা বলার দরকার নাই। জঙ্গিরা যেভাবে শুধু মিথ্যা বয়ান তৈরি করে, আমরা যদি আমাদের সত্য কথাগুলোই যদি প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু আমরা সারা পৃথিবীকে আমাদের সাথে নিতে পারবো। এই